আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস চলতেছে। ইফতারের ভিডিও ধুমসে দেওয়া হচ্ছে। আর সামনে আসছে মাশাআল্লাহ খুশির ঈদ। ঈদের প্রিপারেশন আমরা দেখা যায় যে কিছুদিন আগে থেকেই টুকটাক নেওয়া শুরু করি। আমিও টুকটাক কিছুটা ঈদের প্রিপারেশন দেখা যায় যে ঈদের ১০-১২ দিন আগে থেকেই নেওয়া শুরু করি। তেমনই ঈদ প্রিপারেশন উপলক্ষে আজকে আমি ঘরেই বানিয়ে নিচ্ছি খাঁটি গাওয়া ঘি। এটার ঘ্রাণটা যে কি সুন্দর, মানে এটা যারা বানাবে তারা বুঝবে বা যারা বানায় তারা জানে। এই ঘিটা যখন আপনি বানাবেন বাসার মানুষরা মনে করবে আপনি মিষ্টি বানাচ্ছেন। সত্যি আমার সাথে এমনটা হয়েছে। আমি যখন এই ঘিটা বানাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি কি মিষ্টি বানাচ্ছ নাকি, মানে এতটাই সুন্দর ঘ্রাণ বের হয়। তো এই তো আমার বকবকানি শেষ হয়ে গেল। আমি কিভাবে ঘরে এই ঘিটা বানিয়েছি সেটা দেখাচ্ছি। এই ঘিটা বানানোর জন্য আজকে আমি ২টি মাত্র উপকরণ ইউজ করেছি। নর্মালি তো দুধের সর জাল দিয়ে দিয়ে জমিয়ে এরপরে ঘি বানানো হয়। তো সে প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। এই প্রসেসটার জন্য আপনি ২টি মাত্র উপকরণ কিনবেন। আর এই উপকরণগুলো বর্তমানে বাজারে খুবই অ্যাভেলেবেল, একটু খুঁজলেই পেয়ে যাবেন। আর উপকরণ ২টা হচ্ছে, একটি হচ্ছে বাটার, অবশ্যই বাটার লাগবে আর সেটি হতে হবে আনসল্টেড বাটার, মানে এই বাটারের মধ্যে কোনো লবণ থাকা যাবে না। লবণ ছাড়া যে বাটার আছে সেটা নিতে হবে। আর এখানে হচ্ছে নিয়েছি আমি ফ্রেশ ক্রিম, মানে ক্রিম। আমরা যে ক্রিম খাই, দুধের যে সরে থেকে যে ক্রিমটা বের হয় এটা হচ্ছে সেই ক্রিম। এখানে আমি নিয়েছি ২৫০ গ্রামের লবণ ছাড়া মাখন আর নিয়েছি ক্রিম ৩০০ ml। আপনারা যদি এই ক্রিমটা আর এই বাটারটা মিলিয়ে এই ঘিটা বানান তাহলে এর থেকে মজার সুন্দর ঘ্রাণের আর পারফেক্ট ঘি পাওয়া যাবে না, মানে এতটাই ভালো হয় এই দুটো উপকরণ দিয়ে ঘি। আমি বানিয়েছি, আমি মানুষকেও খাওয়াচ্ছি, তারাও একই কথা বলেছে যে একদম পারফেক্ট সুন্দর ঘ্রাণ হয়। তো আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। এইমাত্র এই দুটো উপকরণ লাগবে। তবে হ্যাঁ, আপনারা শুধু বাটার দিয়েও ঘি তৈরি করে নিতে পারবেন। মাখনটাকে আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছি। মাখনটার মধ্যে সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা নাই। এখন এই মাখনটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে মাখনটাকে এই কারণেই কেটে নিচ্ছি, যখন আমি মাখনটাকে চুলায় জাল দিতে দিব মাখনগুলো যাতে সমানভাবে একই সময়ে জাল হয়ে গলে যায়। যদি একটা টুকরা দিই তাহলে হবে কি, কিছু অংশ জলদি জলদি গলে যাবে আর বিশেষ করে মিডলের অংশটা গলতে একটু সময় নেবে। এই কারণে ছোট ছোট টুকরা করে কেটে নিলে ভালো। যে প্যানটাতে ঘি জাল দিব সেটার মধ্যে মাখনটা নিয়ে নিলাম আর এর মধ্যে পুরোটা ক্রিম ধরে দিয়ে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ এটাকে লো টু মিডিয়ামে রেখেছি, মানে একদম মিডিয়ামে না আবার একদম লোতে না, মিডিয়াম থেকে একটু কম, লো থেকে একটু বেশি। যেহেতু ক্রিম দিয়েছি তাই বেশি আঁচে জাল দিলে খুব জলদি ক্রিমটা পুড়ে যাবে, নিচে দিয়ে লেগে যাবে। এই কারণে লো টু মিডিয়াম আঁচে জাল দিয়ে নিতে হবে। আস্তে আস্তে মাখনটা একদম গলে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই, নাড়তে হবে কারণ যেহেতু এর মধ্যে আমি ক্রিম দিয়েছি, ক্রিমটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে একটু নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। এখন তো আর কোনো কাজই নেই, এখন হচ্ছে এটাকে জাল দেওয়ার পালা। আমি খুব একটা বেশি ঘি বানিয়ে দেখাচ্ছি না, নর্মালি আমি এর থেকে বেশি ঘি বানাই। জাল হওয়ার সময় যত বেশি ঘি বানাবেন, মানে যত বেশি মাখন নেবেন ক্রিম নেবেন তত বেশি সময় লাগবে এটা জাল হওয়ার জন্য। তো আমি যেহেতু অল্প করে বানাচ্ছি তাই আমার খুব একটা বেশিক্ষণ লাগবে না জাল হওয়ার জন্য। কম করে হলেও 30 থেকে 35 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। মাখন তো চুলায় দেওয়ার সাথে সাথেই গলে গেছে, তবে ক্রিমটা গলতে একটু সময় নেয়, একটু সময় নিয়েই ক্রিম থেকে ঘিটা আলাদা হয়ে যাবে। এই যে আমার এখানে দেখুন জাল হতে হতে আস্তে আস্তে অতিরিক্ত অংশগুলো নিচে চলে গেছে আর ঘিটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন হচ্ছে একটু বুঝার ব্যাপার, মানে ঘিটার এই অতিরিক্ত অংশগুলো জাল হতে হতে যখন এর মধ্যে একটা মোটামুটি রকমের পোড়া পোড়া ভাব আসবে, মানে খুব পোড়া পোড়া না, তাহলে আবার ঘিটার মধ্যে থেকেও পোড়া গন্ধটা বের হবে। মোটামুটি একদম পোড়ার পর্যায়ে চলে যাবে সেরকমটা পর্যন্ত আপনাকে
এই ঘিটাকে জাল দিয়ে নিতে হবে চুলায়। দেখুন এখানে জাল করতে করতে একদম গাঢ় একটা বাদামি রং চলে এসেছে অতিরিক্ত অংশগুলোর মধ্যে। আমার এখানে ঘিটা জাল দেওয়া হয়ে গেছে। দেখুন নিচের অংশটা পুরে একদম কালচেটে কালচেটে হয়ে যাচ্ছে, খুব গাঢ় বাদামি রং হয়ে রয়েছে। আর একটু হলেই এটা পুড়ে যাবে। আমি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একটি মোটা পরিষ্কার গ্লাস জারের মধ্যে ঘিটা সরাসরি ঢেলে নিচ্ছি। তবে যেহেতু ঘিটা অনেক গরম, তাই আপনারা কোন জারে নিলে জারটা টিকবে, মানে ভাঙবে না, সে অনুযায়ী আপনাদেরকে জারটা নিতে হবে। প্লাস্টিকের জার নিলে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে কিছু প্লাস্টিকের জার আছে যেগুলো আপনার গরম তাপ নিতে পারে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি এই জারটার উপরে একটি স্ট্রেনার রেখে দিলাম, একটি টিস্যু পেপার স্ট্রেনারের উপরে রেখে দিলাম। এখন অল্প অল্প করে ঘিটা ঢেলে নিচ্ছি। এতে ঘিটা একদম পরিষ্কার হয়ে ছেঁকে নিচে পড়বে। মাশাআল্লাহ, দেখুন ঘিয়ের কালারটা কি সুন্দর এসেছে। আর ঘ্রাণ, ওই যে বললাম না, আমার হাজব্যান্ড এসে বলতেছিল যে তুমি কি মিষ্টি বানাচ্ছ নাকি, এত সুন্দর ঘ্রাণ বের হবে। আমার এখানে ছাকা হয়ে গেছে। ইস, কি সুন্দর রং হয়েছে, তাই না? এখন এই ঘিটাকে ঠান্ডা হতে দিব। আমার এখানে ঘিটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঘি পারফেক্ট আমরা বুঝি তখনই যখন এর থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। তবে ঘ্রাণ ছাড়াও আরও কিছু ব্যাপার আছে যেটা দেখলে বোঝা যাবে যে ঘিটা পারফেক্ট হয়েছে। অবশ্যই ঘ্রাণ হচ্ছে সবার আগে। ঘ্রাণটা পারফেক্ট ঘিয়ের, তাহলে ঘি তো অবশ্যই পারফেক্ট হবে। আরেকটি ব্যাপার হলো, ঘিটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটার মধ্যে কোনো শক্ত ভাব আসবে না। ধরার সাথে সাথে আপনি সুন্দরভাবে ঘিটা উঠিয়ে নিতে পারবেন, এইরকমটা হতে হবে। আরেকটি হলো, দেখুন এই যে ঘিটার মধ্যে দানা দানা ভাবটা আছে। এই তিনটা ব্যাপার যদি ঘিয়ের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে ঘিটা একদম পারফেক্ট হয়েছে। অনেকে বলে যে ঘি বানানোর পরে কয়েকদিন পরে ঘ্রাণ চলে যায়, মানে সেই ঘ্রাণটা থাকে না। আপনি যদি ক্রিম আর বাটার দুইটা মিলিয়ে ঘি বানান তাহলে ঘ্রাণটা কখনোই নষ্ট হবে না। আর ঘি কখনো ফ্রিজে রাখবেন না, ঘি সবসময় নর্মালি থাকবে, সেটা যত গরম হোক বা ঠান্ডা হোক। ঘি নর্মালে রাখলে ঘিয়ের ঘ্রাণটা, এর টেক্সচার সব কিছুই একদম পারফেক্ট থাকে যতদিন পর্যন্ত আপনি ইউজ করতে চান আর কি, মানে যতদিন পর্যন্ত শেষ না হয় আর কি ঘি। এই তো আমার দেশি গাওয়া ইনস্ট্যান্ট ঘিয়ের রেসিপিটি শেষ হয়ে গেল। আশা করব ভালো লাগবে। চলে যাচ্ছি আজকে, আল্লাহ হাফেজ।